আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির কড়া বাধা। পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র উৎপাদন, পুতিনের হুঙ্কার। বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল? নেপথ্যে কোন স্বার্থ? মূল খবরে যাওয়ার আগে আপনাদের দিচ্ছি এক চরম উদ্বেগজনক এবং এক্সক্লুসিভ আপডেট। বিশ্বখ্যাত গোপন গোয়েন্দা সংস্থা দ্য ব্ল্যাক ভল্ট ইন্টেলিজেন্সের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকেই আমাদের হাতে এসে পৌঁছেছে এক অতি গোপনীয় নথি। আমাদের কাছে নিশ্চিত খবর রয়েছে, সম্প্রতি ক্রেমলিনের ভেতরে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে এক টপ সিক্রেট বা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আগামী বিশ্ব পরিস্থিতি বদলে দেওয়ার মতো কী ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা কি সত্যিই বড় কোনো মহাবিপর্যয়ের ছক কষছেন? সেই গোপন বৈঠকের বেশ কিছু স্পর্শকাতর তথ্য এবং অডিও ক্লিপ এখন আমাদের হাতে। এই তথ্যের উপর ভিত্তি করে তৈরি আমাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারিত হবে আজ ঠিক রাত ৯টায় আমাদের এই চ্যানেলে সরাসরি। এই প্রতিবেদনটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং চোখ রাখুন পর্দার দিকে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা। এবারের সংবাদটি আমাদের নিজেদের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা প্রসঙ্গে। প্রতিবেশী রাষ্ট্র ভারত যেন কোনোভাবেই তাদের আধিপত্যবাদী মনোভাব বা দাদাগিরি থেকে বেরিয়ে আসতে পারছে না। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাহসিকতা ও কড়া বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা যদি একটু গভীর দৃষ্টিতে তাকাই, তবে দেখব প্রতিবেশী রাষ্ট্রটি বিভিন্নভাবে তাদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছি ভারতের অভ্যন্তরে এবং বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর নির্বিচারে নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি শান্তির ধর্ম খ্রিস্টানদের বড়দিনের উৎসবেও বেশ কিছু হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। নিজ দেশে সংখ্যালঘুদের ওপর চড়াও হওয়ার পর এখন তারা দৃষ্টি দিয়েছে সীমান্তের দিকে। ভারত ও বাংলাদেশের সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার এই চেষ্টা কেন? আজ হয়তো বাংলাদেশ আয়তনে ছোট বলে তারা নিজেদের সীমানা জোর করে বাড়ানোর বা অনধিকার চর্চার সাহস দেখাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হল, এই একই রাষ্ট্র যখন পাকিস্তান বা চীন সীমান্তের মুখোমুখি হয়, তখন তাদের ভূমিকা থাকে সম্পূর্ণ ভিন্ন। লাদাখ সীমান্তে চীনের আগ্রাসনের মুখে বা পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় তাদের সেই আগ্রাসী মনোভাব অনেকটা ভিজে বিড়ালের মতো নমনীয় হয়ে যায়। সেখানে তারা আপোষকামিতার পথ খোঁজে। তাহলে প্রশ্ন জাগে, তাদের আসলে মূল উদ্দেশ্য কী? দুর্বল প্রতিবেশীর ওপর ছড়ি ঘুরিয়ে কি তারা নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চায়, নাকি এর পেছনে রয়েছে কোনো ভূমি দখলের নীল নকশা? বিষয়টি অনুধাবন করা খুব একটা জটিল নয়, তবে বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক ও সীমান্ত কেন্দ্রিক রেষারেষি চলছে তা দ্রুত সমাধান হওয়া উচিত। অন্যথায় এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। ভারতের এই দ্বিমুখী আচরণ এবং সীমান্তে তাদের আগ্রাসন সম্পর্কে আপনার মতামত কী, তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারও দেখা গেল ইসরায়েলি বাহিনীর চরম অমানবিক ও বর্বরোচিত আচরণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক ফিলিস্তিনি যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। এমন সময় ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপ দ্রুত গতিতে এসে সেই নামাজরত ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল বিশ্বমঞ্চে দাবি করে আসছে যে তারা আত্মরক্ষার খাতিরে বা সেলফ ডিফেন্সের জন্য গাজায় অভিযান চালাচ্ছে, কিন্তু আজকের এই ঘটনা এবং গত কয়েক মাসের চিত্র তাদের এই দাবির মুখে চুন কালি মেখে দিয়েছে।
প্রশ্ন জাগে, যদি তাদের মূল উদ্দেশ্য সত্যিই কেবল নিজেদের রক্ষা করা বা হামাসকে নির্মূল করা হতো, তবে গাজার হাজার হাজার নিষ্পাপ শিশু কেন তাদের লক্ষ্যবস্তু হবে? গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের আর্তনাদ কি আত্মরক্ষার সংজ্ঞায় পড়ে? একজন মানুষ যখন স্রষ্টার উদ্দেশ্যে নামাজে দাঁড়ান, তখন তিনি সম্পূর্ণ নিরস্ত্র এবং অসহায় অবস্থায় থাকেন। একজন নামাজরত মানুষকে গাড়ি দিয়ে চাপা দেওয়া কোনো সামরিক কৌশল হতে পারে না, এটি কেবলই পৈশাচিকতা। তাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ বা মানবিকতা অবশিষ্ট আছে কিনা তা নিয়ে আজ সারা বিশ্ব সন্দিহান। এই ঘটনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে আত্মরক্ষা কেবল একটি অজুহাত মাত্র, বরং এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হতে পারে এটি ফিলিস্তিনি ভূখণ্ড সম্পূর্ণ দখল করা কিংবা একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র। নিজেদের রক্ষার নামে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা আসলে মানবতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২২ গুণ বেড়েছে রাশিয়ার অস্ত্র উৎপাদন। পুতিন। বিশ্ব রাজনীতির আরেক উত্তপ্ত খবরের দিকে নজর দেওয়া যাক। ইউক্রেন যুদ্ধের ২ বছর অতিক্রান্ত হতে চলল, আর এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চাঞ্চল্যকর তথ্য দিলেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অস্ত্র উৎপাদন বেড়েছে প্রায় ২২ গুণ। কিন্তু রাশিয়ার মতো একটি দেশ, যারা কিনা পশ্চিমা বিশ্বের হাজারো নিষেধাজ্ঞার জালে আটকা পড়ে আছে, তারা কিভাবে এত বিশাল সামরিক সক্ষমতা অর্জন করল? এর পেছনের রহস্য কী? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া তাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ওয়ার ইকোনমি বা যুদ্ধকালীন অর্থনীতিতে রূপান্তর করেছে। তারা কারখানার চাকা সচল রেখেছে ২৪ ঘণ্টা। কিন্তু প্রশ্ন হল, কেবল ইউক্রেন দখলের জন্য কি এত বিপুল পরিমাণ অস্ত্রের প্রয়োজন, নাকি পুতিনের টার্গেট আরও বড় কিছু? ইউক্রেনের ওপর প্রতিনিয়ত রাশিয়া যেভাবে বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে, তাতে মনে হচ্ছে ইউক্রেন কেবল একটি মহড়া মাত্র। এর পেছনে লুকিয়ে থাকতে পারে ইউরোপ বা ন্যাটোর বিরুদ্ধে বড় কোনো মহাবিপর্যয়ের প্রস্তুতি। রাশিয়ার এই সামরিক আস্ফালন এবং পশ্চিমা বিশ্বের পাল্টা প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পৃথিবী কি তবে আরও একটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে? রাশিয়ার এই অতিমাত্রায় শক্তি সঞ্চয় সেই অশনি সংকেতই দিচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল? যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক নতুন এবং অদ্ভুত কূটনৈতিক চাল চলতে যাচ্ছেন। সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডকে বিশ্বের কোনো দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, কিন্তু ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা বিশ্বের প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে যাচ্ছে। হঠাৎ কেন নেতানিয়াহুর এই সিদ্ধান্ত? কেনই বা তিনি এমন একটি অঞ্চলকে স্বীকৃতি দেবেন যাদের আন্তর্জাতিক কোনো বৈধতা নেই? এর পেছনে অবশ্যই ইসরায়েলের বড় কোনো স্বার্থ লুকিয়ে আছে। ভূরাজনীতিবিদরা বলছেন, সোমালিল্যান্ডের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীর খুব কাছে। এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের বাণিজ্যের বিশাল একটি অংশ পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল বুঝতে পেরেছে এই অঞ্চলে তাদের একটি শক্ত ঘাঁটি বা মিত্র প্রয়োজন। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে ইসরায়েল হয়তো সেখানে সামরিক ঘাঁটি স্থাপন বা গোয়েন্দা নজরদারির সুযোগ পাবে। অর্থাৎ এটি কোনো বন্ধুত্বের হাত বাড়ানো নয়, বরং এটি হল ইসরায়েলের নিজের নিরাপত্তা এবং বাণিজ্যের পথ সুরক্ষিত করার একটি সুদূর প্রসারী কৌশল। আফ্রিকার বুকে নিজেদের প্রভাব বিস্তার এবং শত্রুদের ওপর নজরদারি বাড়াতেই নেতানিয়াহুর এই বিতর্কিত পদক্ষেপ।